Hello viewers, welcome to my channel IRR Solution। আজ আমি তোমাদের কিছু জিকে কোশ্চেন আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে অনেকবার এসেছে এবং সামনে যে সমস্ত এক্সামগুলো আছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন, রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন? রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন? অপশন এ তে আছে দেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ সেন, নবগোপাল মিত্র। সঠিক অ্যান্সার কী হবে? রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন। প্রথমে গিরিশচন্দ্র ঘোষ এই হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন, পরবর্তীকালে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এটি ছিল একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। অপশন ডিতে আছে দেখো নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র 1867 সালে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন। 1867 সালে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন। এই সমস্ত তথ্যগুলো তোমরা একটু মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশনগুলো দেখো, অপশন আছে যমুনা, নর্মদা, মুসি, গঙ্গা। সঠিক অ্যান্সার কী হবে? তোমরা কোন নদী কোন শহরের তীরে অবস্থিত এগুলো মনে রাখবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষা এক দুটো দেওয়া থাকে। তাহলে এক্ষেত্রে হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত হবে? অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, মুসি নদীর তীরে। অপশন সি। অপশন এতে ছিল যমুনা। তাহলে যমুনা নদীর তীরে কোন কোন শহর অবস্থিত? যমুনা নদীর তীরে হচ্ছে আগ্রা, মথুরা, দিল্লি, এগুলো হচ্ছে যমুনা নদীর তীরে। আগ্রা, মথুরা, দিল্লি এগুলো হচ্ছে যমুনা নদীর তীরে। আর নর্মদা নদীর তীরে অবস্থিত হচ্ছে জব্বলপুর। জব্বলপুর। আর গঙ্গা নদীর তীরে কোন কোন শহর অবস্থিত? গঙ্গা নদীর তীরে আছে যেমন হরিদ্বার, বারাণসী, কানপুর, পাটনা, এগুলো সব গঙ্গা নদীর তীরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, মাউন্ট আবু জৈন মন্দির কোথায় অবস্থিত? মাউন্ট আবু জৈন মন্দির কোথায় অবস্থিত? অপশানগুলো দেখো, উড়িষ্যা, রাজস্থান, কর্ণাটক, মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সার কী হবে? মাউন্ট আবু জৈন মন্দির এটি অবস্থিত হচ্ছে রাজস্থানে। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। রাজস্থানের সিএম এর কী নাম? রাজস্থানের সিএম, রাজস্থানের সিএম নাম হচ্ছে অশোক গেহলট। অশোক গেহলট। আর রাজস্থানে একটা বিখ্যাত পাখিরালয় হচ্ছে ঘানা, যেটা ভরতপুর অবস্থিত। ঘানা রাজস্থানে ভরতপুর অবস্থিত। এই সমস্ত তথ্যগুলো তোমরা একটু মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি হ্যালোজেন মৌল? হ্যালোজেন মৌল কোনটি? কপার, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম। সঠিক অ্যান্সার কী হবে? হ্যালোজেন মৌল কোনগুলো? তাহলে পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণী বা উপশ্রেণী হচ্ছে 7A। 7A এই উপশ্রেণীতে যে সমস্ত মৌলগুলি থাকে সেগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। যেমন ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, এগুলো হচ্ছে সব হ্যালোজেন মৌল। তাহলে অপশানে ছিল অপশান বি, ক্লোরিন হচ্ছে একটা হ্যালোজেন মৌল। আর নিয়নটা কি? নিয়ন হচ্ছে পর্যায় সারণীর 0 শ্রেণীর মৌল বা 18 শ্রেণীতে যে সমস্ত মৌলগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। তার নিয়ন হচ্ছে একটি নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল।
আর কপার কি? কপার, সিলভার, গোল্ড এগুলো হচ্ছে মুদ্রা ধাতু। কপার, সিলভার, গোল্ড এগুলো সব হচ্ছে মুদ্রা ধাতু। এগুলো পর্যায় সারণীর কোথায় অবস্থিত? এরা হচ্ছে 2 নম্বর শ্রেণীতে অবস্থিত বা 1B-তে। আর সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু। এরা পর্যায় সারণী 1-এ অবস্থিত। সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম এগুলো সবই হচ্ছে ক্ষার ধাতু। পরবর্তী কোশ্চেন, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলের সদর দপ্তর অপশনগুলো দেখো, কলকাতা, গোরক্ষপুর, হাজিপুর, মুম্বাই। সঠিক আনসার কী হবে? পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত হচ্ছে কলকাতায়। অপশন এ হচ্ছে সঠিক আনসার। আর গোরক্ষপুর হচ্ছে উত্তর পূর্ব রেলওয়ে। উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। আর হাজিপুর হচ্ছে পূর্ব মধ্য রেলওয়ে। সদর দপ্তর হচ্ছে হাজিপুর, পূর্ব মধ্য রেলওয়ে। আর মুম্বাই হচ্ছে মধ্য রেলওয়ের সদর দপ্তর। মধ্য রেলওয়ের প্রধান কার্যালয় স্থান হচ্ছে মুম্বাই, মধ্য রেলওয়ে। পরবর্তী কোশ্চেন, ইউনাইটেড নেশন ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশন, জেনেভা, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, রোম। সঠিক আনসার কী হবে? ইউনাইটেড নেশন এর সদর দপ্তর। তাহলে সঠিক আনসার হচ্ছে নিউ ইয়র্ক। অপশান বি হচ্ছে সঠিক আনসার। আর জেনেভা, জেনেভার কার সদর দপ্তর? তো জেনেভার হচ্ছে ডব্লিউটিও, WHO, রেড ক্রস এগুলোর সদর দপ্তর হচ্ছে জেনেভা। আর ওয়াশিংটন ডিসি এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, IMF এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, ওয়ার্ল্ড ব্যাংক। আর রোম হচ্ছে FAO। এই সমস্ত তথ্যগুলো তোমরা জেনে রাখবে। তাহলে কী কী বললাম? জেনেভা হচ্ছে WTO, WHO, রেড ক্রস। নিউ ইয়র্ক হচ্ছে UNA বা ইউনাইটেড নেশন। ওয়াশিংটন ডিসি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF। রোম হচ্ছে FAO। পরবর্তী কোশ্চেন, সংবিধানের কোন তালিকায় শিক্ষা অন্তর্ভুক্ত? সংবিধান, ভারতীয় সংবিধানে কোন তালিকায় শিক্ষা অন্তর্ভুক্ত? কেন্দ্রীয় তালিকায়, রাজ্য তালিকায়, যুগ্ম তালিকায়, কোনোটিও নয়। সঠিক আনসার কী হবে? আমরা জানি সংবিধানে যুগ্ম তালিকায় শিক্ষা অন্তর্ভুক্ত। অপশন সি হচ্ছে সঠিক আনসার। ভারতীয় সংবিধান কত সালে সংবিধানে গৃহীত হয়েছিল? ভারতীয় সংবিধান 1949-এ 26শে নভেম্বর এটি গৃহীত হয়েছিল। 1949 সালের 26 নভেম্বর। কিন্তু কার্যকর হয়েছিল কত সালে? কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। 1950 সালের 26শে জানুয়ারি। এই দুটো তথ্য মনে রাখবে। সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর এবং কার্যকরী হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি। পরবর্তী কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল? বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল কোন অধিবেশনে? অপশনগুলো দেখো। তার আগে বলি, ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1885-তে। সেই সময় সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। বোম্বাইয়ে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে
জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল 1885-তে। কিন্তু কোশ্চেন আছে যে কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? এটি হয়েছিল কলকাতা অধিবেশনে 1896 সালে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 1896 সালে কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। এই সময় সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সাহানি। রহিমতুল্লাহ সাহানি। এরা মনে রাখবে। এর সাথে আরও একটা তথ্য মনে রাখবে যে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তয়াবজি। মাদ্রাজ অধিবেশনে সভাপতি করেছিলেন 1887-তে। 1887 সালে বদরুদ্দিন তয়াবজি মাদ্রাজ অধিবেশনে সভাপতি করেছিলেন। তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। পরবর্তী কোশ্চেন, অর্জুন পুরস্কার দেওয়া হয় কিসের জন্য? অর্জুন পুরস্কার খুবই ইম্পর্টেন্ট। আমরা সকলেই জানি যে অর্জুন পুরস্কার কিসের জন্য দেওয়া হয়। অপশানগুলো দেখো। তাহলে অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে সাধারণত খেলায় কৃতিত্বের জন্য। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। খেলাধুলার জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিচের কোন উদ্ভিদের মূলতন্ত্র অগঠিত? মূলতন্ত্রটা বলেছে অগঠিত। সুন্দরী, ক্যাকটাস, পদ্ম, মটর। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে মূলতন্ত্র অগঠিত হচ্ছে পদ্ম। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, পদ্ম। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি প্রয়াত দেবব্রত চৌধুরী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সম্প্রতি প্রয়াত দেবব্রত চৌধুরী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অপশনগুলো দেখো। বাঁশি, সেতার, বেহালা, গিটার। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, সেতার। এখান থেকে আমরা আরও কিছু তথ্য জানব, যেমন তবলা। তবলার সাথে যুক্ত ছিলেন কে? ওস্তাদ আল্লাহ রাখা খান, খুবই ইম্পর্টেন্ট এটা। আর জাকির হোসেন, এই দুটো নাম খুবই মনে রাখবে, যে ওস্তাদ আল্লাহ রাখা খান, জাকির হোসেন, এরা ছিলেন তবলার সাথে সম্পর্ক। আর একটা আছে কিষান মহারাজ। কিষান মহারাজ। সেতার রবিশঙ্কর বেলায়েত খান, এই দুটো নাম তোমরা বেশি করে মনে রাখবে, রবিশঙ্কর বেলায়েত খান। এরপর আছে দেখো বাঁশি, হরিপ্রসাদ চৌরাসিয়া, ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। শরৎ হচ্ছে আমজাদ আলী খান, আমজাদ আলী খান। বাকি নামগুলো দেখবে, কিন্তু এগুলো সব থেকে ইম্পর্টেন্ট, যে বাঁশি, হরিপ্রসাদ চৌরাসিয়া, এটাও পরীক্ষাতে অনেকবার পড়েছে। শরৎ, আমজাদ আলী খান। বেহালা হচ্ছে টি এন কৃষ্ণান, টি এন কৃষ্ণান। আরেকটা মনে রাখবে সানাই, সানাই হচ্ছে উস্তাদ বিসমিল্লাহ খান, উস্তাদ বিসমিল্লাহ খান। পরবর্তী কোশ্চেন, বাংলার নানা সাহেব নামে কাকে বলা হতো? বাংলার নানা সাহেব কাকে বলা হতো? অপশান আছে দেখো। রামরতন মল্লিক, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দিগম্বর বিশ্বাস, শিশির কুমার ঘোষ। বাংলার নানা সাহেব কী হবে সঠিক অ্যান্সার? অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, রামরতন মল্লিক। রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হয়। আর কাকা সাহেব কাকে বলা হতো? এটা WBC 2006-এ পড়েছে। কাকা সাহেব কী হবে অ্যান্সার? নরজি ফারুঞ্জিকে কাকা সাহেব বলা হতো, নরজি ফারুঞ্জি। হরিশচন্দ্র মুখোপাধ্যায়, একটু আগে বলেছি, হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। আর শিশির কুমার ঘোষ, ইনি ছিলেন অমৃতবাজার পত্রিকা, অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। আর দিগম্বর বিশ্বাস কে ছিলেন? দিগম্বর বিশ্বাস ছিলেন নীল বিদ্রোহী নেতা। এগুলো মনে রাখবে একটু, নীল বিদ্রোহী নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস। পরবর্তী কোশ্চেন, হিমোগ্লোবিনে উপস্থিত ধাতুটি হলো?
হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনে কোন ধাতুটি থাকে যার ফলে রক্তের রঙটা লাল হয়? কী হবে সঠিক অ্যান্সার? আমরা জানি, খুবই সহজ কোশ্চেন, লোহা। হিমোগ্লোবিন লোহার থাকার কারণে রক্তের রঙটা লাল হয়। আর তামা থাকে কিসে? হিমোসায়ানিন, কপার, হিমোসায়ানিন। এর ফলে এদের রক্ত হচ্ছে তাম্য ঘটিত। তাম্য ঘটিত, যেমন চিংড়ি, কাঁকড়া, এদের রক্ত হচ্ছে হিমোসায়ানিন। পরবর্তী কোশ্চেন, পুনা চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়েছিল? পুনা চুক্তি 1916, 1923, 1932, 1930। পুনা চুক্তি কার মধ্যে হয়েছিল? ডক্টর বি আর আম্বেদকর আর কে? গান্ধীজি। কত সালে হয়েছিল? পুনা চুক্তি হয়েছিল 1932-এ। 1932 ডক্টর বি আর আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে। আর 1916-তে কী হয়েছে? 1916-তে হয়েছিল লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে 1916-তে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 1923-এ স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়। 1923-এ স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়। আর 1930 আমরা জানি যে আইন অমান্য আন্দোলন হয়েছিল। 1930 হয়েছিল আইন অমান্য আন্দোলন। এই সমস্ত সালগুলো তোমরা একটু মনে রাখবে। তাহলে কি বললাম? 1916-তে হয়েছে লখনৌ চুক্তি, 1923 স্বরাজ্য দল প্রতিষ্ঠিত, 1932 হচ্ছে পুনা চুক্তি, আর 1930 হচ্ছে আইন অমান্য আন্দোলন। পরবর্তী কোশ্চেন, করবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? করবা তাপবিদ্যুৎ কেন্দ্র হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, ছত্তিশগড়। সঠিক অ্যান্সার কী হবে? করবা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে ছত্তিশগড়ে। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ছত্তিশগড়। পরবর্তী কোশ্চেন, কোন দিন বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই, 12 জানুয়ারি, 11 জুন, 12 এপ্রিল। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11 জুলাই। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আর 12 জানুয়ারি কী করা হয়? যুব দিবস পালন করা হয় 12 জানুয়ারি। ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় 12 জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে। পরবর্তী কোশ্চেন, 3টি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি। 3টি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি কী হবে? সঠিক অ্যান্সার কী হচ্ছে? 3টি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি হচ্ছে ভরবেগ। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ভরবেগ। তাহলে ভরবেগ সমান আমরা কি লিখতে পারি? যে ভর ইন্টু বেগ। তাহলে ভর ইন্টু আবার বেগ সমান কি হয়? বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। সরণ বাই সময়। তাহলে দেখো, ভরটা হচ্ছে স্কেলার রাশি, সরণও স্কেলার রাশি, আর সময় স্কেলার রাশি। এই তিনটে স্কেলার রাশি বা 3টি মৌলিক একক, এখানে একক বলেছিল, 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি ভেক্টর রাশি হচ্ছে তাহলে ভরবেগ। 3টি মৌলিক একক দিয়ে গঠিত। আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু জিকে কোশ্চেন আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে এবং সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে যেমন এসএসসি, এমটিএস বা ডব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডব্লিউবিসিএস, যে সমস্ত এক্সামগুলো আছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখবে এবং সামনে যে সমস্ত এক্সাম আছে সেই এক্সামের জন্য আসার সম্ভাবনা অনেকটাই।